1757 সালের 23 জুন বাংলার ইতিহাসের সবচেয়ে আলোচিত একটি দিন। আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি পলাশীর যুদ্ধে ইংরেজরা বাংলাকে পরাজিত করেছিল। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি এটি একটি যুদ্ধ ছিল? কিভাবে রবার্ট ক্লাইভ মাত্র 3000 সৈন্য নিয়ে 50,000 সৈন্যের বাহিনীকে পরাজিত করলেন? ইংরেজরা কি এতটাই শক্তিশালী ছিল, নাকি যুদ্ধ শুরু হওয়ার আগেই বাংলার ভাগ্য বিক্রি হয়ে গিয়েছিল? কেন নবাবের বিশাল বাহিনীর অধিকাংশ সৈন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখছিল? কেনই বা একজন সেনাপতি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে গেলেন? আর একটি যুদ্ধ কিভাবে 200 বছরের ব্রিটিশ আধিপত্যের ভিত্তি তৈরি করল? স্বাগতম অন্বেষণের আজকের পর্বে। আজ আমরা ফিরে যাব সেই আমবাগানে, যেখানে শুধু কামানের গোলা নয়, লোভ, বিশ্বাসঘাতকতা আর রাজনৈতিক ষড়যন্ত্রে বাংলার ভবিষ্যৎ বদলে গিয়েছিল। এটি শুধু পলাশীর যুদ্ধের গল্প নয়, এটি একটি দেশের ভেতর থেকে ভেঙে পড়ার গল্প। 18 শতকের মাঝামাঝি দিল্লির মোগল সাম্রাজ্য তখন দ্রুত দুর্বল হয়ে পড়েছে, কিন্তু বাংলা তখনও ছিল সাম্রাজ্যের সবচেয়ে ধনী এলাকা। মুর্শিদাবাদ ছিল সমসাময়িক বিশ্বের অন্যতম সমৃদ্ধ নগরী। বাংলার মুসলিম ইউরোপের রাজ পরিবারে পৌঁছাত। মুসলিম হলো বাংলার এক কিংবদন্তি তুল্য অতি সূক্ষ্ম ও কোমল সুতি কাপড়, যা প্রধানত ঢাকার সোনারগাঁও অঞ্চলে তুলার সাহায্যে হাতে বোনা হতো। কাশিম বাজারের রেশম আন্তর্জাতিক বাজারে বিক্রি হতো। ধান, লবণ, চিনি এবং নীল, এইসব মিলিয়েই বাংলা ছিল ইউরোপের বণিকদের কাছে এক স্বপ্নের দেশ। এই সম্পদের কারণেই একের পর এক ইউরোপীয় শক্তি এখানে বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলে, যেমন পর্তুগিজ, ডাচ, ফরাসি, ডেনিশ এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা সবাই প্রথমে এসেছিল ব্যবসায়ী হিসাবে, কিন্তু সবার উদ্দেশ্য এক ছিল না। বাংলার নবাব আলীবর্দী খান ছিলেন অভিজ্ঞ শাসক। তিনি জীবনের বড় অংশ কাটিয়েছেন মারাঠা আক্রমণ প্রতিহত করতে করতে। তিনি জানতেন বাইরের শত্রুর চেয়ে ভিতরের ষড়যন্ত্র অনেক বেশি ভয়ঙ্কর। 1756 সালে মৃত্যুর আগে তিনি তার নাতি সিরাজউদ্দৌলাকে শাসনভার দিয়ে যান। ঐতিহাসিক সূত্রে জানা যায়, তিনি ইউরোপীয় কোম্পানিগুলোর সামরিক শক্তি বৃদ্ধির ব্যাপারে নবাব সিরাজকে সতর্ক করেছিলেন। বিশেষ করে ইংরেজদের দুর্গ নির্মাণ ও অস্ত্র মজুদ নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। কিন্তু মাত্র 23 বছরের তরুণ সিরাজের সামনে অপেক্ষা করছিল আরও কঠিন বাস্তবতা। নবাব সিরাজউদ্দৌলা একজন স্বাধীন শাসক। তিনি ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ মানুষ। তার রাজনৈতিক অভিজ্ঞতা ছিল খুবই সীমিত। দরবারে তার অনেক শত্রু ছিল। এর মধ্যে ঘসেটি বেগম, মির্জাফর, জগৎ শেখ সহ রায়দুর্লভরা নবাব সিরাজের বিরোধিতা করেছিলেন। কিন্তু নবাব সিরাজ একটি বিষয়ে ছিলেন আপোষহীন। বাংলার উপর বিদেশি শক্তির কর্তৃত্ব তিনি মেনে নিতে রাজি ছিলেন না। এদিকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের অনুমতি ছাড়াই কলকাতার ফোর্ট উইলিয়ামকে শক্তিশালী করতে শুরু করে। ইউরোপে তখন শুরু হয়েছে 7 ইয়ার্স ওয়ার। ফরাসিদের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের অজুহাতে ইংরেজরা দুর্গ নির্মাণ ও অস্ত্র বাড়াচ্ছিল, কিন্তু নবাবের চোখে এটি ছিল তার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। তাই 1756 সালে জুন মাসে নবাব সিরাজ কলকাতা আক্রমণ করে। অল্প সময়ের মধ্যে ফোর্ট উইলিয়াম দখলও করে ফেলেন। তখন অনেক ইংরেজ কর্মকর্তা পালিয়ে যান এবং বেশ কয়েকজন বন্দী হন। পরবর্তীতে ব্রিটিশ লেখক জন জেফানিয়া এই ঘটনার বর্ণনা দেন ব্ল্যাক হোল অব কলকাতা বা অন্ধকূপ হত্যা নামে। তবে অধিকাংশ আধুনিক ইতিহাসবিদ মনে করেন হোলওয়েলের বর্ণনায় নিহতের সংখ্যা ও ঘটনার বিবরণ অতিরঞ্জিত ছিল এবং তা ব্রিটিশ প্রতিশোধকে ন্যায্যতা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তখন ইংরেজরা মাদ্রাজে ফিরে গেলেও তারা হার মানেনি। সেখান থেকেই বাংলা পুনর্দখলের পরিকল্পনা শুরু করে। রবার্ট ক্লাইভের সবচেয়ে বড় অস্ত্র তরবারি ছিল না, ছিল ষড়যন্ত্র। 1757 সালের শুরুর দিকে রবার্ট ক্লাইভ বাংলায় ফিরে এলেন। তিনি তখন বুঝতে পেরেছিলেন সামরিক শক্তি দিয়ে সিরাজকে পরাজিত করা অত্যন্ত কঠিন। তাই শুরু করেন গোপন আলোচনা। মির্জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ, ইয়ারলুৎফা খান এবং অমিচাঁদ সহ বিভিন্ন ব্যক্তি তাদের ভিন্ন ভিন্ন স্বার্থে এই সংকটের অংশ হয়ে ওঠেন। রবার্ট ক্লাইভ তাদের সঙ্গে গোপন চুক্তি করেন। সিরাজকে সরানো গেলে মির্জাফরকে বাংলার নবাব বানানো হবে। এই ষড়যন্ত্রই পলাশী যুদ্ধের আগেই বাংলার ভিত দুর্বল করে দেয়। 23 জুন
1757, যেদিন যুদ্ধের চেয়ে ছিল বেশি অপেক্ষা। যুদ্ধক্ষেত্রে পলাশীর আমবাগানে নবাবের বাহিনী ছিল প্রায় 50,000। অপরদিকে ইংরেজ ও তাদের ভারতীয় সিপাহীদের সংখ্যা ছিল মাত্র 3,000। সংখ্যার হিসেবে জয় হওয়ার কথা ছিল নবাবের, কিন্তু সকালবেলা শুরু হলো কামানের গোলা। নবাবের পক্ষ থেকে সবচেয়ে কার্যকর নেতৃত্ব দিচ্ছিলেন মীর মদন, তার সঙ্গী ছিলেন মোহনলাল। অন্যদিকে মির্জাফরের বিশাল বাহিনী কার্যত নিষ্ক্রিয় অবস্থায় দাঁড়িয়েছিল। দুপুরে নামে প্রবল বৃষ্টি, নবাবের বাহিনীর অনেক গোলাবারুদ বৃষ্টিতে ভিজে যায়। ইংরেজরা তুলনামূলকভাবে তাদের গোলাবারুদ ভালোভাবে সংরক্ষণ করেছিল। বৃষ্টি থামার পর ইংরেজরা আবার কার্যকর গোলাবর্ষণ শুরু করে। ঠিক সেই সময়ে কামানের আঘাতে নিহত হন মীর মদন। এটিই ছিল নবাবের সবচেয়ে বড় ধাক্কা। নবাব বিভ্রান্ত হয়ে পড়েন। তিনি মির্জাফরের পরামর্শ চান। মির্জাফর তাকে সেদিন যুদ্ধ বন্ধ রাখার পরামর্শ দেন এবং এই সিদ্ধান্তেই ইতিহাস বদলে দেয়। অনেক জনপ্রিয় বর্ণনায় বলা হয় পলাশীতে কোনো যুদ্ধই হয়নি। এটি পুরোপুরি সঠিক নয়। বাস্তবে যুদ্ধ হয়েছিল। মীর মদন, মোহনলাল সহ নবাবের একাংশ প্রাণপণ লড়াই করেছিলেন। উভয় পক্ষেই হতাহত হয়েছিল। তবে এটিও সত্য, নবাবের বিশাল বাহিনীর বড় অংশের যুদ্ধে অংশ নেয়নি। মির্জাফর ও তার অনুগত সেনারা কার্যত নিষ্ক্রিয় ছিলেন। ফলে সংখ্যাগত বিশাল সুবিধা থাকা সত্ত্বেও নবাব কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। অর্থাৎ পলাশীর ফলাফল নির্ধারণ হয়েছে শুধু কামান নয়, রাজনীতি, বিশ্বাসঘাতকতা এবং নেতৃত্বের সংকটই পলাশের ফলাফল নির্ধারণ করেছিল। যুদ্ধের পর নবাব মুর্শিদাবাদে ফিরে যান। সেখান থেকে পালানোর চেষ্টা করেন। কয়েকদিনের মধ্যেই তিনি ধরাও পড়ে যান। 1757 সালের 2 জুলাই নবাবকে হত্যা করা হয়। অধিকাংশ ঐতিহাসিকের মতে মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ নবাবকে হত্যা করেন। মাত্র কয়েকদিনের মধ্যেই বাংলার শেষ স্বাধীন নবাবের জীবন শেষ হয়ে যায়। পলাশীর পরই পুরো ভারত ইংরেজদের হাতে চলে যায়নি, কিন্তু বাংলার রাজনীতির নিয়ন্ত্রণ ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যেতে শুরু করে। মির্জাফর তখন নবাব হলেও প্রকৃত ক্ষমতা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। পরবর্তী কয়েক বছরে তারা বিপুল অর্থ এবং রাজনৈতিক প্রভাব অর্জন করে। 1764 সালের বক্সারের যুদ্ধ এবং 1765 সালে দেওয়ানি লাভের মাধ্যমে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। এভাবেই একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ধীরে ধীরে শাসকে পরিণত হয়। বক্সারের যুদ্ধ সম্পর্কে পরবর্তী ভিডিও আসবে আমাদের এই চ্যানেলেই, তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পলাশীর যুদ্ধে শুধু ইংরেজদের সামরিক বিজয় বলা ইতিহাসকে সরল করে ফেলা হবে। এটি ছিল একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র এবং অভ্যন্তরীণ বিভাজনের সুযোগ নিয়ে বিদেশি শক্তির ক্ষমতা দখলের ঘটনা। আজও পলাশীর আমবাগান যেন আমাদের একটি প্রশ্ন করে, একটি দেশ কি শুধু বাইরের শত্রুর কাছে হারে, নাকি সবচেয়ে বড় পরাজয় শুরু হয় তখন যখন ব্যক্তিগত স্বার্থ জাতীয় স্বার্থকে ছাপিয়ে যায়? ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটাই, কোনো জাতিকে জয় করার আগে তার ভেতরের ঐক্যকে ভেঙে দিতে হয়। আর পলাশী সেই শিক্ষার সবচেয়ে বেদনাদায়ক উদাহরণ। আজকের মতো আমাদের অন্বেষণ এ পর্যন্তই। পরবর্তী পর্বে নবাব সিরাজের আর কোন অংশ দেখতে চান সেটি আমাদেরকে কমেন্টে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।